বিয়ে তো শেষ, এবার কি আবার না বলে শহরে পালিয়ে যাবে? জানি না নীলা, 5 বছর পর এসে সব কিছু কেমন যেন বদলে গেছে। মানুষ না বদলালে সময় বদলায় কিভাবে আবির ভাই? কিন্তু তুমি না থাকলে এই বাড়িটা বড্ড ফাঁকা লাগে। ভাইয়া, তোমার জন্য আমি একটা মিষ্টি মেয়ে পছন্দ করেছি, আর সে হলো আমাদের নীলা আপু। তুমি আবার চলে যাবে না তো? বিয়ে করেছি কি চলে যাওয়ার জন্য নাকি? এবার গেলে তোকে নিয়েই যাব। তুমি আবার চলে যাবে না তো? বিয়ে করেছি কি চলে যাওয়ার জন্য নাকি? আজ প্রায় 5 বছর পর নিজের গ্রামে ফিরেছি। আজ থেকে 5 বছর আগে জিদ ধরে গ্রাম থেকে শহরে চলে আসি। তারপর কিছুদিন এক বন্ধুর বাসায় থাকি আর চাকরির জন্য ইন্টারভিউ দিতে থাকি। দেখতে দেখতে চাকরিটাও হয়ে যায়। তারপর আলাদা বাসা নিয়ে থাকা শুরু করি। এরপর আর কোনোদিনই বাড়িতে ফিরিনি। মাঝে মাঝে শুধু মায়ের সাথে ফোনে যোগাযোগ রাখতাম, এর চেয়ে বেশি না। আর টাকা পাঠাতাম। সবাই অনেক চেষ্টা করেছে আমাকে ফেরানোর জন্য, কিন্তু আমি ফিরিনি। আজকে ফিরেছি কারণ পরশু আমার একমাত্র ছোট বোন দিয়ার বিয়ে। ওর বিয়েতে যদি আমি না থাকি তাহলে কি করে হয়? বাড়িতে কেউই জানে না যে আমি আসছি। আমাকে আমার এক কাজিন সব আপডেট দেয় দিয়ার বিয়ের। তারপর আমি আসার প্রস্তুতি নেই। বাইক নিয়ে সোজা বাড়ির গেটের সামনে থামলাম। বাইক থেকে নামতেই বুকের ভেতর অদ্ভুত একটা কাঁপুনি টের পেলাম। 5 বছর পর এই গেট, এই উঠান, এই ঘরের গন্ধ, সব কিছু যেন একসাথে আমাকে জড়িয়ে ধরল। গেট ঠেলে ভেতরে ঢুকতেই ভেসে আসলো শোরগোল, হাসাহাসি আর বিয়ের ঘরোয়া কোলাহল। উঠানে বড় করে প্যান্ডেল দেওয়া, রঙিন লাইট ঝুলছে চারপাশে। আত্মীয় স্বজনদের ভিড়ে বাড়িটা যেন চেনাই যাচ্ছে না। আমি হেলমেট খুলে একপাশে দাঁড়িয়ে রইলাম। মনে হচ্ছিল কেউ চিনতে পারবে তো আমাকে। হঠাৎ পেছন থেকে কারো চিৎকার। এই, এটা আবির ভাই না? ঘুরে তাকাতে দেখি আমার কাজিন জিসান দৌড়ে আসছে। তার চোখ বড় বড়, মুখে অবিশ্বাস। আবির ভাই, তুমি সত্যিই এসেছো? তার চিৎকারে আশেপাশের সবাই তাকিয়ে গেল। কয়েক সেকেন্ডের মধ্যেই চারদিক থেকে মানুষ ঘিরে ধরল আমাকে। কেউ কাঁধে হাত রাখল, কেউ বলল, এতদিন পর মনে পড়ল বাড়ির কথা। আমি শুধু মৃদু হাসলাম। উত্তর দেওয়ার ভাষা যেন হারিয়ে ফেলেছি। এর মধ্যে ভেতর থেকে আম্মু দৌড়ে বেরিয়ে এলেন। আমাকে দেখেই থমকে গেলেন। তারপর মুহূর্তেই চোখ ভিজে উঠল। আবির, এই এক শব্দেই যেন 5 বছরের দূরত্ব ভেঙে গেল। আমি এগিয়ে গিয়ে আম্মুকে জড়িয়ে ধরলাম। আম্মু কাঁদছেন আর আমার বুকের ভেতরটা হালকা হয়ে যাচ্ছে ধীরে ধীরে। ঠিক তখনই সবার ভিড় ঠেলে একটা মেয়ে সামনে এসে দাঁড়ালো। হলুদ রঙের শাড়ি, হাতে মেহেদি, চুল খোলা, চোখ দুটো বড় করে তাকিয়ে আছে আমার দিকে। আমিও তাকিয়ে রইলাম। চেনা, খুব চেনা মুখ, কিন্তু 5 বছরে বদলে গেছে অনেক। আমার আদরের একমাত্র বোন দিয়া। দিয়া ঠোঁট ফুলিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। এতদিন পর আমাদের কথা মনে পড়লো। আমি হেসে ওর মাথায় হাত রাখলাম। পাগলি, তোর বিয়েতে না এসে কি পারি? দিয়া আচমকা আমাকে জড়িয়ে ধরল। আমি তো ভেবেছি তুমি হয়তো আসবেই না আমার বিয়েতে। আমি কিছু বললাম না, শুধু ওর মাথায় হাত রেখে দাঁড়িয়ে রইলাম। এর মধ্যে চারপাশ থেকে খালা, ফুপু, চাচি সবাই এসে ঘিরে ধরল। সব মিলিয়ে এক বিশৃঙ্খল ভালো লাগা। জিসান পাশ থেকে বলল, আবির ভাই, তাড়াতাড়ি ভেতরে চলো, তোমাকে দেখে সবাই পাগল হয়ে যাচ্ছে। আমি ভেতরে ঢুকতেই চোখে পড়ল সাজানো ঘর, দেওয়ালে রঙিন কাগজ, লাইটের ঝিকিমিকি। মনে হচ্ছিল এই বাড়িটা আমার অপেক্ষায় ছিল এতদিন। হঠাৎ সিঁড়ির পাশ দিয়ে যেতে যেতে কারোর সাথে ধাক্কা খেলাম। সরি, কথাটা বলতে বলতেই চোখ তুলে তাকালাম। মুহূর্তেই থেমে গেলাম। সেও থেমে গেল। হালকা মেহেদি রঙের শাড়ি, মাথার চুল পেছনে ক্লিপে আটকানো, হাতে মেহেদি, কপালে ছোট্ট টিপ। চোখ দুটো আগের মতোই গভীর, কিন্তু দৃষ্টিটা এখন অনেক শান্ত, অনেক পরিণত। আমার দিকে তাকিয়ে অস্পষ্ট সুরে বলে উঠল, আবির ভাই। আমি কয়েক সেকেন্ড তাকিয়ে রইলাম। নীলা?
সে হেসে মাথা নেড়ে বলল, চিনতে পেরেছো? নীলা আমার চাচাতো বোন। ছোটবেলায় সারাদিন আমার পেছনে পেছনে ঘুরত। আমি যেখানে যেতাম ও সেখানেই। আমার সাথে না খেললে ওর দিনই কাটতো না। কিন্তু 5 বছর আগে যখন আমি বাড়ি ছেড়ে চলে আসি তখন ও ছিল কিশোরী। আর আজ ওকে দেখে মনে হচ্ছে সম্পূর্ণ অন্য একজন মানুষ। আমি বললাম, তুই তো অনেক বড় হয়ে গেছিস। নীলা হালকা হাসল। সময় তো কারোর জন্য থেমে থাকে না আবির ভাই। কথাটা বললেও ওর চোখে অন্যরকম এক চাহনি ছিল, যেন আমাকে না বলা কথা জমে আছে সেখানে। দিয়া পাশ থেকে বলল, নীলা আপু কিন্তু আমার বিয়ের সব কাজ সামলাচ্ছে। তুমি না থাকায় আপুই সব দায়িত্ব নিয়েছে। আমি তাকালাম নীলার দিকে। সে চোখ নামিয়ে ফেলল। হঠাৎ খেয়াল করলাম নীলা এখন আর আগের মতো চঞ্চল না, খুব চুপচাপ, খুব স্থির। রাতে খাওয়ার পর উঠানে সবাই গল্প করছে। আমি একপাশে বসে চারপাশ দেখছিলাম। এত চেনা মানুষ, অথচ সব কিছু নতুন লাগছে। সবাই মিলে অনেক আড্ডা দিলাম। অতিথিদের অনেকে ঘুমাতে গেছে, কেউ কেউ গল্প করছে। উঠানের লাইটগুলো এখনও জ্বলছে, কিন্তু আগের মতো কোলাহল নেই। আমি বারান্দায় গিয়ে দাঁড়ালাম। ঠিক তখন নীলা এসে পাশে দাঁড়ালো। ক্লান্ত লাগছে? একটু। এত মানুষের ভিড় অনেকদিন পর দেখলাম। নীলা হালকা হেসে বলল, এই ভিড়টাই তো আমাদের বাড়ির আসল চেহারা। তোরা সব সামলে নিয়েছিস দেখছি। না সামলালে উপায় আছে? দিয়া তো কিছুই পারে না, সারাদিন শুধু নতুন বরের খেয়ালেই ডুবে থাকে। কথাটা বলেই ও নিজেই হেসে ফেলল। কিছুক্ষণ নীরবতা। আমি বললাম, তুই অনেক বদলে গেছিস। মানুষ না বদলালে সময় বদলায় কিভাবে? ওর কথাবার্তায় একটা স্থিরতা। আগে যে মেয়েটা একটানা কথা বলতো, এখন সে খুব হিসেব করে কথা বলে। ভেতর থেকে চাচি ডাক দিলেন। নীলা যাওয়ার আগে বলল, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, কাল অনেক কাজ। আমি কিন্তু একটা কাজও করব না, শুধু আরাম করব। আমি ওর কথায় হেসে ফেললাম। পরদিন সকাল থেকেই আবার ব্যস্ততা। রান্নাঘরে হাঁড়ি চাপানো, উঠানে চেয়ার সাজানো, গেটে লাইট ঠিক করা, সব চলছে একসাথে। আমি মুখ ধুয়ে বের হতেই জিসান একটা তালিকা হাতে ধরিয়ে দিল। আবির ভাই, এগুলো আনতে হবে বাজার থেকে, তাড়াতাড়ি গেলে ভালো। তালিকা দেখে বুঝলাম আমাকে আজ ছাড় দেওয়া হবে না। বাজারে গিয়ে জিনিসপত্র নিয়ে ফিরতে ফিরতে প্রায় ঘণ্টাখানেক কেটে গেল। ফিরে দেখি নীলা রান্নাঘরের সামনে দাঁড়িয়ে সবার কাজ ভাগ করে দিচ্ছে। কে কী করবে, কোনটা আগে হবে, সব পরিষ্কার নির্দেশ। আমাকে দেখে বলল, এইগুলো এখানে রাখো আর হাত মুখ ধুয়ে নাস্তা করে নাও। কথাগুলো খুব স্বাভাবিক ভঙ্গিতে বললেও বুঝলাম ও পুরো দায়িত্ব নিয়ে নিয়েছে। দুপুরের দিকে বরযাত্রীরা আসতে শুরু করলো। সবাই আমাকে দিয়ার হবু জামাইয়ের সাথে পরিচয় করিয়ে দিল। ছেলের নাম সোহাগ, খুবই ভদ্র আর ভালো। আমার এক দেখাতেই ভালো লেগে গেল। তারপর শুরু হলো বিয়ের সকল ফর্মালিটিস। কাজী সাহেব এসে বিয়ে পড়িয়ে দিলেন। দিয়া কবুল বলার আগে অনেক কান্না করল। আমারও ভীষণ কান্না পেল, কিন্তু সেটা প্রকাশ করলাম না। আর তারপর বিয়ে সম্পূর্ণ হলো। দেখতে দেখতে বিদায়ের সময় এসে গেল। দিয়া আম্মু আব্বুকে ধরে কাঁদতে লাগলো। তারপর আমার কাছে এসে কাঁদতে লাগলো। আমি আর নিজেকে সামলে রাখতে পারলাম না, কেঁদে দিলাম। তারপর গাড়িতে উঠিয়ে বিদায় দিলাম। দিয়ার গাড়িটা গেট পেরিয়ে রাস্তার মোড়ে হারিয়ে যাওয়া পর্যন্ত আমি স্থির দাঁড়িয়ে রইলাম। মনে হচ্ছিল বাড়ির উঠানটা হঠাৎ করেই ফাঁকা হয়ে গেছে। একটু আগেও যেখানে কোলাহল, হাসি, কান্না, মানুষের ভিড় সব মিলিয়ে এক জীবন্ত পরিবেশ ছিল, সেখানে এখন অদ্ভুত নীরবতা। সন্ধ্যার হালকা আলো নেমেছে। রঙিন লাইটগুলো এখনও জ্বলছে, কিন্তু তাদের ঝিকিমিকি যেন আর চোখে লাগে না। উঠানে ছড়িয়ে ছিটিয়ে রাখা চেয়ারগুলো, মেঝেতে পড়ে থাকা ফুলের পাপড়ি, সব কিছু যেন একটা ক্লান্ত দিনের গল্প বলছে। আমি ধীরে ধীরে বারান্দার সিঁড়িতে বসে পড়লাম। বুকের ভেতরটা ভারী লাগছে। এত বছর পর বাড়িতে ফিরে প্রথম আনন্দটা পেয়েছিলাম দিয়াকে দেখে। আর এখন সেই দিয়াই নেই।
মনে হচ্ছিল আবার যেন 5 বছর আগের সেই শূন্যতায় ফিরে গেলাম। ঠিক তখনই পাশ থেকে হালকা পায়ের শব্দ পেলাম। মাথা ঘুরিয়ে তাকাতে দেখি নীলা এসে চুপচাপ আমার পাশে দাঁড়িয়ে আছে। ও কিছু বলছে না, শুধু নিচের উঠানের দিকে তাকিয়ে আছে। আমি নিঃশ্বাস ছেড়ে বললাম, চলে গেল পাগলিটা। মেয়েরা একদিন না একদিন চলে যায়, এটাই নিয়ম। ওর গলার স্বরটা কেমন যেন ভারী। আমি তাকিয়ে দেখি ওর চোখ দুটো লাল হয়ে আছে, হয়তো সেও কেঁদেছে, শুধু কারোর সামনে দেখায়নি। কিছুক্ষণ আমরা দুজনেই চুপ করে থাকলাম। এই নীরবতাটা অদ্ভুত হলেও আরামদায়ক, যেন অনেক কথা না বলেও বোঝা যাচ্ছে। নীলা হঠাৎ বলল, তুমি আবার কবে চলে যাবে? প্রশ্নটা শুনে আমি একটু থমকে গেলাম। মানে? মানে বিয়ে তো শেষ, কাজও শেষ, এবার কি আবার শহরে ফিরে যাবে? আমি কোনো উত্তর দিতে পারলাম না, কারণ সত্যি বলতে আসার সময় ঠিক করে এসেছিলাম বিয়ে শেষ আমি চলে যাব। কিন্তু এখন মনে হচ্ছে এই বাড়ি, এই মানুষগুলোকে ফেলে আবার চলে যাওয়া এত সহজ না। আমি ধীরে বললাম, জানি না। 5 বছর আগে না বলে চলে গিয়েছিলে, এবার গেলে বলে যেও। ওর কথায় হালকা একটা অভিযোগ মিশেছিল, কিন্তু সে অভিযোগে রাগ নেই, আছে কষ্ট। আমি একটু হেসে বললাম, এত কিছুর হিসেব রাখিস? কিছু হিসেব মানুষ চাইলেও ভুলতে পারে না। বাতাসে হালকা ঠান্ডা ভাব নেমেছে। দূরে কোথাও থেকে ভেসে আসছে রাতের ঝিঝি পোকার শব্দ। বাড়ির ভেতরে এখন প্রায় সবাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। এই বিশাল বাড়িটা আজ অদ্ভুত শান্ত। নীলা উঠে দাঁড়ালো। চলো ভেতরে যাও, সারাদিন অনেক দৌড়াদৌড়ি করেছো। আমি উঠে দাঁড়ালাম, কিন্তু ভেতরে না গিয়ে উঠানের দিকে একবার তাকালাম। মনে হলো আজকের দিনটা আমার জীবনের খুব বড় একটা অধ্যায় হয়ে থাকবে। হাঁটতে হাঁটতে দরজার কাছে এসে নীলা হঠাৎ থেমে গেল। আবির ভাই, হুম? তুমি না থাকলে বাড়িটা খুব ফাঁকা লাগে। কথাটা বলে ও দ্রুত ভেতরে চলে গেল। আমি দাঁড়িয়ে রইলাম। কথাটা খুব সাধারণ, কিন্তু বুকের ভেতর অদ্ভুত একটা অনুভূতি তৈরি করে গেল। রাতে বিছানায় শুয়ে অনেকক্ষণ ঘুম আসেনি। বারবার মনে হচ্ছিল 5 বছরে অনেক কিছু বদলে গেছে। শুধু বাড়ি না, মানুষগুলোও বদলে গেছে। আর সবচেয়ে বেশি বদলেছে নীলা। ছোটবেলা সে চঞ্চল হাসি খুশি মেয়েটা এখন শান্ত, পরিণত। কিন্তু ওর চোখের ভেতর যেন এখনও আগের সেই অনুভূতিগুলো লুকিয়ে আছে। হয়তো আগামী দিনগুলোতে আমি সেই উত্তরগুলো খুঁজে পাব, যে উত্তরগুলো এতদিন সময়ের ভেতর চাপা পড়েছিল। সকালে ঘুম ভাঙতেই কয়েক সেকেন্ড বুঝতেই পারলাম না আমি কোথায়। তারপর চোখ খুলে ছাদের দিকে তাকাতেই সব মনে পড়ে গেল। দিয়ার বিয়ে, ওর বিদায়, আর গতরাতের নীরবতা। বাড়িটা আজ অদ্ভুত শান্ত। কোলাহল যেন হঠাৎ করেই থেমে গেছে। উঠানে বের হয়ে দেখি প্যান্ডেলের কাপড়গুলো এখনও ঝুলছে, কিন্তু মানুষ নেই। চেয়ারের শাড়ি এলোমেলো, ফুলের পাপড়ি শুকিয়ে গেছে। মনে হচ্ছিল একটা উৎসব শেষ হয়ে যাওয়া মঞ্চের মতো। মুখ ধুয়ে বারান্দায় দাঁড়াতেই দেখি নীলাভ রান্নাঘরের দিক থেকে আসছে। হাতের ট্রে, তাতে চা, চুলগুলো খোপা করা, চোখে হালকা ক্লান্তি, তবুও মুখে সেই স্থিরতা। ঘুম কেমন হলো? আমি কাপটা হাতে নিয়ে বললাম, ঠিকঠাক। তোর? ভালোই। আমরা বারান্দার রেলিংয়ে হেলান দিয়ে চা খেতে লাগলাম। সকালের ঠান্ডা বাতাসে অদ্ভুত শান্তি। নীলাভ হালকা স্বরে বলল, আজ কিন্তু দিয়ার শ্বশুরবাড়ি যেতে হবে, রিসিপশন দুপুরের পর। আমি মাথা নেড়ে বললাম, আম্মু বলেছে সবাই একসাথে যাব। দুপুরের দিকে সবাই প্রস্তুত হতে লাগলো। বাড়ির উঠান আবার কিছুটা ব্যস্ত হয়ে উঠল। গাড়ি ঠিক করা, কে কোন গাড়িতে যাবে এসব নিয়ে হালকা তাড়াহুড়া। নীলা সব কিছু গুছিয়ে দিচ্ছে, কে কোথায় বসবে। আম্মুর ওড়না ঠিক করে দেওয়া, ব্যাগ হাতে তুলে দেওয়া, সব ওই করছে। আমি দূর থেকে দাঁড়িয়ে দেখছিলাম। মনে হচ্ছিল এই বাড়িটাকে ধরে রাখার দায়িত্ব যেন নীলাই নিয়ে নিয়েছে। গাড়িতে ওঠার সময় নীলা আমার পাশে এসে বসল। আগে হলে ও নিশ্চয়ই অনেক কথা বলতো, আজ চুপচাপ, শুধু
জানালার বাইরে তাকিয়ে আছে। আমি বললাম, কি ভাবছিস? কিছু না, দিয়া এখন কেমন আছে সেটা ভাবছি। ভালোই আছে হয়তো, আর তোকে দেখলে আরও ভালো হয়ে যাবে। নীলা হালকা মাথা নেড়ে হাসল। দিয়ার শ্বশুরবাড়িতে পৌঁছাতেই আমাদের বেশ আপ্যায়ন করা হলো। দিয়া বউ বেশে, মুখে লাজুক হাসি, আমাকে দেখে ছুটে এসে জড়িয়ে ধরল। আমি ওর মাথায় হাত রাখলাম। ওর চোখে এখন কান্না নেই, আছে নতুন জীবনের উজ্জ্বলতা। রিসেপশনের অনুষ্ঠান চলতে লাগলো। মানুষজন আসছে, শুভেচ্ছা দিচ্ছে। এই ভিড়ের মধ্যেও কয়েকবার খেয়াল করলাম নীলা আমার পাশে পাশেই থাকছে। একবার ভিড় একটু কমতেই আমি বাইরে বের হয়ে এলাম। বাড়ির সামনে ছোট বাগান, বিকেলের হালকা রোদ পড়েছে। একটু পর নীলা এসে পাশে দাঁড়ালো। ও আমার পাশে দাঁড়িয়ে একই দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর বলল, মনে আছে ছোটবেলায় আমরা দুজন এই রকম অনুষ্ঠান থেকে পালিয়ে পুকুর পাড়ে বসে থাকতাম? আমি কিছুক্ষণ চুপ থেকে হালকা হেসে বললাম, তুই তখন সারাক্ষণ কথা বলতিস। আর তুমি শুনতে না, শুধু পানি ছুঁড়ে মারতে। আমরা দুজনেই হেসে উঠলাম। অনেকদিন পর একসাথে এমন হালকা হাসি। ফেরার সময় গাড়িতে বসে নীলা বলল, আজ তোমাকে দেখে দিয়া খুব খুশি। তুইও তো অনেক খুশি ছিলে। নীলা চুপ করে রইল। জানালার বাইরে তাকিয়ে বলল, খুশি তো ছিলামই তুমি এসেছো বলে। কথাটা খুব আস্তে বললেও পরিষ্কার শুনতে পেলাম। বাড়িতে ফিরে সন্ধ্যা নেমে এলো। সবাই ক্লান্ত। আমি উঠানে দাঁড়িয়েছিলাম। নীলা এসে বলল, কিছু খাবে? এক কাপ চা পেলে ভালো হতো। নীলা মাথা নেড়ে ভেতরে চলে গেল। কিছুক্ষণ পর ধোয়া ওঠা চায়ের কাপ হাতে ফিরে এলো। কাপটা আমার দিকে এগিয়ে দিয়ে নিজেও পাশে এসে দাঁড়ালো। চিনি ঠিক আছে তো? আমি চুমুক দিয়ে বললাম, একদম ঠিক। তুই বানিয়েছিস? রান্নাঘরে আর কেউ ছিল না। সন্ধ্যার আলো তখন ধীরে ধীরে গাঢ় হচ্ছে। উঠানের একপাশে ঝুলে থাকা লাইটগুলো জ্বলে উঠেছে, কিন্তু গতদিনের মতো আর তেমন উজ্জ্বল লাগছে না। সব কিছু যেন ক্লান্ত, শান্ত। আমি রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম। নীলা পাশে চুপচাপ। হঠাৎ বলল, তুমি গেলে আবার এই উঠানটা ফাঁকা হয়ে যাবে। আমি তাকালাম ওর দিকে। এত তাড়াতাড়ি তাড়িয়ে দিচ্ছিস? তাড়াচ্ছি না, ভয় পাচ্ছি। কিসের ভয়? আবার আগের মতো হয়ে যাবে সব। তুমি থাকবে না, শুধু তোমার কথা থাকবে। কথাগুলো খুব আস্তে বললেও যেন সরাসরি বুকের ভেতর এসে লাগলো। রাতে খাওয়ার পর বাড়িতে আর তেমন কেউ জেগে রইল না। সবাই ক্লান্ত হয়ে যে যার ঘরে চলে গেল। আমি বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছিলাম। গ্রাম্য রাতের আকাশ। শহরে কখনো দেখা যায় না এমন পরিষ্কার। পেছন থেকে নীলার কণ্ঠ, ঘুমাবে না? ঘুম আসছে না। নীলা এসে আমার পাশে দাঁড়ালো। আজ ওর কথাবার্তায় আগের চেয়ে অনেক বেশি স্বাভাবিকতা। জানো, তুমি চলে যাওয়ার পর অনেক দিন আমি এই বারান্দায় দাঁড়িয়ে থাকতাম। কেন? মনে হতো তুমি হয়তো হঠাৎ করেই গেট দিয়ে ঢুকে পড়বে। আমি কিছু বললাম না, শুধু শুনছিলাম। তখন বুঝতাম না কেন এত খারাপ লাগতো। এখন বুঝি কিছু মানুষ অভ্যেস হয়ে যায়। ওর কথায় কোনো নাটকীয়তা নেই, খুব শান্ত স্বরে বলা, কিন্তু ভেতরে গভীরতা। আমি ধীরে বললাম, আমি ইচ্ছে করে যাইনি নীলা। জানি, কিন্তু চলে গেলে কারণ না, শূন্যতাটাই বেশি চোখে পড়ে। বাতাসে হালকা শীত। নীলা ওড়নাটা ভালো করে জড়িয়ে নিল। হঠাৎ বলল, কাল কোথাও যেও না, বাড়িতেই থেকো। কেন? এমনি ভালো লাগে। আমি আর কিছু বললাম না। পরদিন সকালটা অন্যরকম লাগলো। কোনো তাড়া নেই, কোনো অনুষ্ঠান নেই। উঠানে রোদ পড়েছে। আমি বাইরে বের হয়ে দেখি নীলা গাছের টবগুলোতে পানি দিচ্ছে। তুই এগুলোও করিস নাকি? হ্যাঁ, সময় কাটানোর জন্য। আমি এগিয়ে গিয়ে পাইপটা ওর হাত থেকে নিয়ে বললাম, দে, আমি দিচ্ছি। নীলা দাঁড়িয়ে রইল আর তাকিয়ে রইল আমার দিকে। দুপুরে আমরা একসাথে উঠানে বসে ভাত খেলাম। অনেকদিন পর এমন নিরিবিলি বসে খাওয়া। খেতে খেতে নীলা বলল, ছোটবেলায় তুমি আমাকে খেতে বসিয়ে একা একা খেলতে চলে যেতে।
আর তুই রান্না করতি। এখনো কান্না পাই মাঝে মাঝে। আমি তাকালাম ওর দিকে। ও চোখ নামিয়ে ফেলল। বিকেলে আমরা পুকুর পাড়ে গেলাম। বহু বছর পর সেই জায়গায় যাওয়া। গাছগুলো বড় হয়ে গেছে, কিন্তু জায়গাটা একই আছে। নীলা বলল, এই জায়গাটা একদম বদলায়নি, শুধু আমরা বদলে গেছি। হয়তো আমরা আগেই এমন ছিলাম, বুঝিনি। ও আমার দিকে তাকিয়ে মৃদু হাসল। সে হাসিতে এক ধরনের স্বস্তি ছিল। ফেরার সময় হাঁটতে হাঁটতে নীলা খুব স্বাভাবিক ভঙ্গিতে আমার পাশে এসে হাঁটছিল। মাঝে মধ্যে হাত ছুঁয়ে যাচ্ছিল, কিন্তু সরাচ্ছিল না। সন্ধ্যায় বাড়িতে ফিরে হঠাৎ মনে হলো, এই কয়েকদিনে নীলা আর আমি আগের চেয়ে অনেক কাছাকাছি চলে এসেছি। কোনো ঘোষণা ছাড়া, কোনো শব্দ ছাড়া, শুধু সময় আর একসাথে থাকা। পরের দিন বিকেলে দিয়া আর সোহাগ এলো বাড়িতে। নতুন বউয়ের সেই আলাদা একটা আভা দিয়ার মুখে স্পষ্ট। সবার সাথে হাসছে, গল্প করছে, কিন্তু মাঝে মধ্যে এসে আমার পাশে বসে থাকছে, যেন এখনও আগের মতোই পিচ্চি রয়েছে। রাতের খাওয়া শেষ হতে না হতেই উঠানে গোল হয়ে বসল সবাই। গ্রামের বাড়ির এই একটা সৌন্দর্য। গুরুত্বপূর্ণ কথা সবসময় একসাথে বসেই হয়। আম্মু, আব্বু, চাচা, চাচি, দিয়া, সোহাগ সবাই আছে। আমি বুঝতেই পারছিলাম না হঠাৎ এমন সভার মতো পরিবেশ কেন। আম্মু একটু গলা পরিষ্কার করে বললেন, আবির, তোর সাথে একটা কথা ছিল। আমি হালকা হেসে বললাম, বলো আম্মু। আম্মুর চোখে কেমন যেন পানি চিকচিক করছিল। তুই আবার শহরে চলে যাবি, তাই না? আমি চুপ করে রইলাম, কারণ উত্তরটা সবাই জানে। আম্মু ধীরে বললেন, তুই একবার গেলে আর সহজে আসিস না। 5 বছর কেটে যায়, আমরা শুধু তোর অপেক্ষাই করি। বুকের ভেতরটা হালকা কেঁপে উঠল। আমি বললাম, আম্মু, কাজের জন্য তো যেতেই হবে। সে না হয় বুঝলাম, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? তুই বিয়ে করে তারপর যাবি। কথাটা শুনে আমি একদম থমকে গেলাম। কি? চারপাশে হালকা চাপা হাসি। দিয়া তখন ঠোঁট কামড়ে হাসি আটকানোর চেষ্টা করছে। আমি বললাম, এখন এসবের সময় না, আমি প্রস্তুত না। আম্মুর গলা কেঁপে উঠল। তোর প্রস্তুতির জন্য আমরা আর কত বছর অপেক্ষা করব? বউয়ের টানে হলেও তুই বাড়ি আসবি। কথাগুলো খুব সাধারণ, কিন্তু ভেতরে গভীর কষ্ট। আমি কিছু বলার আগেই দিয়া হঠাৎ বলে উঠল, আমি একটা মেয়ে পছন্দ করেছি ভাইয়ার জন্য, দেখতে খুব মিষ্টি। সবাই একসাথে দিয়ার দিকে তাকালো। আমি অবাক হয়ে বললাম, কি? দিয়া হেসে বলল, মেয়েটাকে তো তুমি চেনো। আমার বুকের ভেতরটা হঠাৎ অকারণে জোরে ধকধক করতে লাগলো। কে? দিয়া একটু নাটকীয় ভঙ্গিতে চারিদিকে তাকিয়ে বলল, নীলা আপু। কথাটা শুনে যেন সময় 1 সেকেন্ডের জন্য থেমে গেল। আমার চোখ নিজের অজান্তেই সিঁড়ির দিকে চলে গেল। দেখি নীলা সেখানেই দাঁড়িয়েছিল। কখন যে এসে দাঁড়িয়েছে খেয়াল করেনি। কথাটা শুনেই ওর মুখ লাল হয়ে গেল। 1 সেকেন্ডও দাঁড়ালো না, দ্রুত ঘুরে ভেতরে চলে গেল। চারপাশে চাপা হাসি ছড়িয়ে পড়ল। আম্মু বললেন, এসব তো আমি আরো আগেই ভেবে রেখেছি, শুধু সময়ের অপেক্ষা ছিল। তখনই ছোট চাচা মানে নীলার আব্বু বলে উঠলেন, তাহলে আর দেরি কিসের ভাবি? চলো আরেকবার মিষ্টি খাওয়ার জন্য প্রস্তুত হই। আমি অবাক হয়ে শুধু সবার মুখের দিকে তাকিয়ে আছি। মনে হচ্ছিল আমি ছাড়া সবাই অনেক আগেই এই গল্পটা জেনে বসে আছে। আম্মু আমার দিকে তাকিয়ে বললেন, তোর কি আপত্তি আছে? এই প্রশ্নের উত্তরটা আমার মাথায় ছিল না, কিন্তু হৃদয়ে ছিল। গত কয়েকদিনের প্রতিটা মুহূর্ত চোখের সামনে ভেসে উঠল। বারান্দায় একসাথে চা খাওয়া, পুকুর পাড়ে হাঁটা, ওর শান্ত দৃষ্টি, সেই কথাটা, তুমি না থাকলে বাড়িটা খুব ফাঁকা লাগে। আমি মাথা নিচু করে হালকা হাসলাম। তোমরা যদি মনে করো ভালো হবে, তাহলে আমার কোনো আপত্তি নেই। সবাই হেসে উঠল। সেই রাতেই যেন বাড়ির পরিবেশ আবার বদলে গেল। ক্লান্ত বাড়িটা আবার নতুন করে জেগে উঠল। কথা শুরু হলো, কবে বিয়ে, কিভাবে বিয়ে, কি কি লাগবে। আমি চুপচাপ উঠে বারান্দায় চলে এলাম। মাথার ভেতর সব কিছু ঝড়ের মতো ঘুরছে,
কিছুক্ষণ পর পেছনে পায়ের শব্দ। নীলা। ও এসে একটু দূরে দাঁড়ালো। চাঁদের আলোয় ওর মুখটা খুব শান্ত লাগছিল। আমি বললাম, তুই আগে থেকে জানতিস? নীলা মাথা নিচু করে হালকা হাসল। কিছুটা। তাহলে কখনো বলিসনি কেন আমায়? বলার সাহস হয়নি। কথাটা বলেই ও চুপ করে গেল। আমি কয়েক সেকেন্ড ওর দিকে তাকিয়ে রইলাম। তারপর ধীরে বললাম, তোর কি কোনো আপত্তি আছে? নীলা প্রথমবার আমার চোখে চোখ রেখে বলল, থাকলে কি এতদিন অপেক্ষা করতাম? ওর গলার স্বরটা কাঁপছিল, কিন্তু কথাগুলো স্পষ্ট। বাতাসে হালকা শীত। আমাদের মাঝে অদ্ভুত নীরবতা, কিন্তু এই নীরবতায় কোনো অস্বস্তি নেই। পরের দিন থেকে শুরু হলো প্রস্তুতি। উঠানে আবার প্যান্ডেল, আবার লাইট, আত্মীয় স্বজনদের আবার ফোন দেওয়া হলো, আবার বিয়ে বাড়ি। দিয়া হেসে বলল, আমার বিয়ের চেয়েও বেশি খুশি আমি এই বিয়েতে। নীলা এখন আগের চেয়েও বেশি চুপচাপ। মেয়েরা ওকে নিয়ে ঘরে বসে সাজগোজ হাসাহাসি করছে। আমি দূর থেকে দেখছি। মনে হচ্ছে সব কিছু খুব দ্রুত ঘটছে, কিন্তু ভেতরে এক অদ্ভুত শান্তি। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ হতে হতে রাত অনেক হয়ে গেছে। উঠানের কোলাহল ধীরে ধীরে স্থিমিত। একসময় যে বাড়িটা আলো, শব্দ আর মানুষের ভিড়ে মুখর ছিল, এখন সেখানে নেমে এসেছে এক নরম শান্তি। ঘরের ভেতরে হাসাহাসি, চাপা ফিসফাস এখনও শোনা যাচ্ছে। দিয়া, জিসান সহ সকল কাজিনরা সবাই যেন এই মুহূর্তটার অপেক্ষায় ছিল। আমাকে প্রায় জোর করেই উঠান থেকে ভেতরে নিয়ে যাওয়া হলো। দিয়া আমার হাত ধরে টানতে টানতে বলল, ভাইয়া, আজ থেকে কিন্তু আর পালানোর সুযোগ নেই। সবাই হেসে উঠল। আমি হালকা লজ্জা, হালকা অস্বস্তি নিয়ে দাঁড়িয়ে আছি। আমি যেন নিজের বাড়িতে না, অন্য কোথাও এসে পড়েছি। নীলাকে আগে থেকে সাজিয়ে বসানো হয়েছে ঘরের ভেতর। দরজার বাইরে দাঁড়িয়ে আমি একবার গভীর নিঃশ্বাস নিলাম। বুকের ভেতরটা অদ্ভুতভাবে ধকধক করছে। দিয়া দরজা খুলে আমাকে ভেতরে ঠেলে দিয়ে বলল, শুভরাত্রি। দরজাটা আস্তে করে বন্ধ হয়ে গেল। ঘরের ভেতর হালকা আলো, বিছানার চারপাশে ফুল ছড়ানো, জানালার পাশে একটা প্রদীপ জ্বলছে, বাতাসে মৃদু আতরের গন্ধ। নীলা বিছানার একপাশে বসে আছে। লাল শাড়ি, মাথায় ঘোমটা, হাত ভর্তি চুড়ি, মাথা নিচু করা, একদম নীরব। এই নীরবতাটা অস্বস্তিকর না, বরং গভীর। আমি ধীরে ধীরে এগিয়ে গিয়ে বিছানার অন্য পাশে বসলাম। কিছুক্ষণ কেউ কোনো কথা বললাম না, শুধু দুজনের নিঃশ্বাসের শব্দ। আমি ধীরে বললাম, আজকের সারাদিন অনেক কিছু হলো, কিন্তু একটা জিনিস এখনও ঠিক বুঝতে পারছি না। নীলা মাথা তুলে তাকালো। কি? ছোটবেলার সেই নীলাটা কখন এত বড় হয়ে গেল? নীলা লাজুক হেসে বলল, অনেক আগেই। তুমি খেয়াল করনি কখনো? কথাটা শুনে দুজনেই হালকা হেসে ফেললাম। আমি ধীরে হাত বাড়িয়ে ওর হাতটা ধরলাম। হাতটা ঠান্ডা ছিল, কিন্তু ধরতেই কেমন যেন স্বাভাবিক লাগলো, যেন এই হাত ধরার অভ্যাস বহুদিনের। নীলা আস্তে বলল, তুমি আবার চলে যাবে না তো? আমি ওর হাত শক্ত করে ধরে বললাম, এবার গেলে তোকে নিয়েই যাব। ও মাথা নিচু করে ফেলল, ঠোঁটের কোণে লাজুক হাসি। ঘরের ভেতরে হালকা বাতাসে জানালার পর্দা দুলছে, ফুলের গন্ধ, নরম আলো, আর দুজন মানুষের অনেক বছরের না বলা কথার ভার। সব মিলিয়ে মুহূর্তটা খুব শান্ত, খুব আপন। এই রাতটা কোনো তাড়াহুড়োর না, কোনো শব্দের না। এই রাতটা শুধু নতুন একটা সম্পর্কের শুরু। ধীরে শান্তভাবে দুজন মানুষের একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতির রাত। কখনো কখনো জীবন আমাদের চেনা মানুষগুলোর মাঝেই এক অচেনা ভালোবাসার গল্প বুনে দেয়। 5 বছরের দূরত্ব আর এক বুক নীরব অভিযান পেরিয়ে আবির আর নীলার এই নতুন পথ চলা কেবল একটি সুন্দর সম্পর্কের শুরুই নয়, বরং দুটি হৃদয়ের আজীবন একসাথে থাকার এক নীরব প্রতিশ্রুতি। আমাদের আজকের এই মিষ্টি ভালোবাসার গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আবারও দেখা হবে নতুন কোনো আবেগের গল্প নিয়ে।
ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।